আজ আমরা কথা বলবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অসাধারণ একটি উপন্যাস আরণ্যক নিয়ে। এটা এমন একটা বই যা আমাদের ভাবতে বাধ্য করে। একটা গল্পের হিরো কি সবসময় কোনো মানুষই হতে হবে, নাকি তার আসল নায়ক হতে পারে বিশাল জীবন্ত একটা প্রকৃতি? চলুন এই আলোচনায় ডুব দিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। তো আরণ্যক নিয়ে সবচেয়ে বড় প্রশ্নটাই হলো, এটা কি আদৌ একটা উপন্যাস নাকি লেখকের নিজের জীবনের কথা? বিভূতিভূষণ এমনভাবে এটা লিখেছেন যে পড়ার সময় মনেই হয় না কোনটা সত্যি আর কোনটা গল্প। বাস্তব আর কল্পনা যেন একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। কিন্তু আসল মজাটা তো এখানেই। গল্পে অনেক রক্তমাংসের চরিত্র আছে ঠিকই, কিন্তু গল্পের মূল চরিত্র বা হিরো কি তাদের মধ্যে কেউ, নাকি এমন কেউ যে সব কিছু চুপচাপ দেখছে? এই প্রশ্নটা মাথায় রেখেই চলুন আমরা গল্পের গভীরে প্রবেশ করি। তো চলুন গল্পের একদম শুরুতে চলে যাই। দেখা করা যাক গল্পের কথক সত্যচরণের সাথে, যার জীবনটা এবার পুরো 180 ডিগ্রি ঘুরে যেতে চলেছে। এই হলো আমাদের সত্যচরণ। এসবে বিয়ে পাশ করেছে, হাতে কাজ নেই, পকেটে টাকা নেই, মানে যাকে বলে একেবারে নাজেহাল অবস্থা। ওর দুনিয়াটা তখন শুধু কলকাতার ইট পাথরের মধ্যেই সীমাবদ্ধ, আর সেখানেও একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। গাছ, প্রকৃতি, খোলা আকাশ এসবে ওর কোনো আগ্রহই নেই। একটাই চিন্তা, কিভাবে টিকে থাকা যায়। আর ঠিক এরকম একটা সময়ে এক বন্ধুর মাধ্যমে ওর কাছে একটা চাকরির অফার আসে। কলকাতা থেকে অনেক অনেক দূরে বিহারের একটা বিশাল জঙ্গলে ম্যানেজারের কাজ। চাকরিটা পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচল ও, কিন্তু তার জন্য দামও দিতে হবে। ছাড়তে হবে চেনা শহর, চেনা জীবন, পাড়ি দিতে হবে একেবারে অচেনা এক জগতে। তো সত্যচরণ শেষমেশ রাজিও হয়ে গেল আর চাকরিতে জয়েনও করল। কিন্তু ওর শহুরে চোখ আর মন এই নতুন বন্য পরিবেশে এসে যা দেখল, সেটা পুরো কালচার শক বলতে যা বোঝায়। প্রথমে তো ওর কিছুই ভালো লাগে না, কেমন একটা একা একা অস্বস্তি। ভাবুন একবার, একদিকে কলকাতার হট্টগোল, লোকের ভিড়, ট্রাম বাসের শব্দ, থামার নামই নেই। আর অন্যদিকে এই জঙ্গল, গভীর, শান্ত, এতটাই চুপচাপ যে নিজের নিঃশ্বাসের শব্দটা পর্যন্ত কানে লাগে। এই চুপচাপ পরিবেশটাই ওর কাছে প্রথমে যেন ভুতুড়ে মনে হতো। কিন্তু সময় তো আর থেমে থাকে না, তাই না? আস্তে আস্তে কিন্তু পুরো ব্যাপারটা বদলে যেতে শুরু করে। সত্যচরণ ধীরে ধীরে এই নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে শুরু করে, আর ওর সামনে খুলে যায় প্রকৃতির এক আশ্চর্য দুনিয়া। দেখুন, এই বদলটা কিন্তু একদিনই আসেনি। যে ছেলেটা একদিন কলকাতার ভিড়ের জন্য ছটফট করত, বছর ঘুরতে না ঘুরতেই এই জঙ্গলের নিস্তব্ধতাটাই তার সবচেয়ে প্রিয় হয়ে উঠল। এমনকি একটা সময় পর কলকাতার ওই হইচই ভিড়ের কথা ভাবলেই ওর দমবন্ধ লাগত। ভাবা যায়, যে জঙ্গলকে ওর প্রথমে একটা অচেনা গ্রহের মতো মনে হয়েছিল, সেই জঙ্গলই যেন ওর সবকিছু হয়ে গেল। এক কথায় সে প্রকৃতির প্রেমে পড়ে গেল গভীরভাবে। তবে মুগ্ধতা শুধু জঙ্গলের গাছপালা বা পশু পাখির জন্য ছিল না। এই মুগ্ধতার একটা বড় অংশ ছিল জঙ্গলের মানুষগুলো। ওখানে ও এমন কিছু মানুষের সাথে পরিচিত হয় যারা শহরের চালাকি ছলনা থেকে অনেক দূরে, একেবারে মাটির মানুষ। যেমন ধরুন রাজু পাড়ের কথা, যে লোকটা নিজের কথা না ভেবে সারা জীবন শুধু অন্যের উপকার করে গেল। বা ধাতুরিয়া, কি দারুণ শিল্পী ছিল সে। স্বপ্ন দেখতো একদিন কলকাতার গিয়ে নাম করবে। তারপর ভানুমতি, কুন্তা, এদের মতো সহজ সরল মানুষগুলোই ছিল ওই জঙ্গলের প্রাণ। কিন্তু গল্পের সবচেয়ে দুঃখের, সবচেয়ে কঠিন অংশটা এবার আসবে। একদিকে জঙ্গলের জন্য ওর পাগলের মতো ভালোবাসা, আর অন্যদিকে ওর চাকরি। এই দুয়ের মাঝে পড়ে ওর অবস্থাটা কি হয়েছিল ভাবুন। কি ভয়ঙ্কর একটা আয়রনি, তাই না? ওর কাজটা কি ছিল জানেন? যে জঙ্গলকেও ভালোবেসেছে, সেই জঙ্গলকেই নিজের হাতে শেষ করে দেওয়া। গাছ কাটা হবে, জমি বিলি করা হবে, নতুন গ্রাম বসবে, তথাকথিত সভ্যতা আসবে। মানে ওর রুটি রুজিটাই আসছিল ওর ভালোবাসাকে খুন করে। তো একদিকে নতুন নতুন লোক আসছে, ঘর বানাচ্ছে, চাষ করছে, সবাই বলছে উন্নতি হচ্ছে, উন্নতি হচ্ছে। আর অন্যদিকে চিরদিনের মতো হারিয়ে যাচ্ছে হাজার হাজার বছরের পুরনো জঙ্গলটা, হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী, হারিয়ে যাচ্ছে প্রকৃতির সেই আদিম রূপটা। প্রতিটা নতুন ঘর মানে একটা করে গাছের মৃত্যু। গল্পের শেষে সে আমাদের মনে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়, আর থেকে যায় একটা বিশাল প্রশ্ন। মনে আছে একদম শুরুতে আমরা একটা প্রশ্ন করেছিলাম, গল্পের হিরোকে? উত্তরটা হলো, আরণ্যকের আসল হিরো কোনো মানুষই নয়, সত্যচরণও না, রাজু পাড়েও না। এই গল্পের আসল নায়ক হলো ওই বিশাল সবুজ জঙ্গলটা নিজেই। একটা জীবন্ত চরিত্র যার শুরু, জীবন আর শেষ সবটাই আমরা দেখি।
বইটার শেষটা মনকে একেবারে নাড়িয়ে দেয়। বিভূতিভূষণ লিখছেন, প্রকৃতিই যেন সবটা দেখছে, আর মানুষের হাতে নিজেরই ধ্বংসলীলা দেখেও সে যেন একটা হালকা করুণ হাসি হাসছে। গাছগুলো কাটা পড়ছে, জঙ্গল শেষ হয়ে যাচ্ছে, আর প্রকৃতি এক রহস্যময় হাসি নিয়ে মিলিয়ে যাচ্ছে চিরকালের মতো। আর এই আলোচনাটা শেষ করতে চাই সেই প্রশ্নটা দিয়েই, যেটা আরণ্যক আমাদের সামনে ছুড়ে দেয়। এই যে আমরা উন্নতি বা সভ্যতার নামে প্রকৃতির উপরেই যে অত্যাচার চালিয়ে যাচ্ছি, এর জন্য প্রকৃতি কি কোনোদিন আমাদের ক্ষমা করবে? প্রশ্নটা বিভূতিভূষণ করে গিয়েছিলেন অনেক বছর আগে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নটা যেন আরও বেশি জরুরি হয়ে উঠেছে।